উত্তরণ। বেতার ম্যাগাজিন। ভালো কাজে বাধা আসে, এমন একটা প্রবাদও আছে। তবে এই বাধা পেরোতে পারলেই ভালো কাজের সফলতা আসে। সময় এবং ইতিহাস আমাদেরকে এ কথাই বলে। তাছাড়া এ যেন এক প্রমাণিত সত্য। এমন সত্য আছে বলেই অনেক ভালো কাজের উদাহরণ আশাবাদী করে তোলে মন। আবার মনে পড়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেখানে ছাত্ররা করতে চেয়েছিল বৈষম্যের নিরসন, কিন্তু স্বৈরাচারী সরকার তার বড় একটা বাধা হয়ে দাঁড়ায়। শুরু হয় আন্দোলন। এই আন্দোলনের সঙ্গে একাত্ম হয়ে যায় বৈষম্য বিরোধী চেতনায় বিশ্বাসী সবাই, আর এতেই ফলে সুফল, ফলে ইতিবাচক ফলাফল। এর মাঝে ঘটে যায় মৃত্যুর ঘটনা, প্রাণ হারায় অনেকেই। আন্দোলন হতে থাকে আরো বেশি বেগবান, যেন পরাজয়ে ডরে না বীর। কিন্তু না, এসে যায় বড় এক জয়। এ জয় ছাত্র জনতার একাত্মতার জয়। এ জয় হয়ে ওঠে বিস্ময়। এ বিস্ময়ের মাঝে আছে আনন্দ, আছে নতুন এক বিজয়কে পাওয়ার উন্মাদনা। এখন আমরা সবাই যেন এক নতুন দেশের অধিবাসী। এ দেশ আমরা পেয়েছি তরুণ সমাজের হাত থেকে। এদেশের ভার এখন অন্তর্বর্তীকালীন সরকারের হাতে, যার প্রধান হয়ে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তারই বিচক্ষণতায়, তারই নেতৃত্বে এগিয়ে চলেছে নতুন বাংলাদেশ। চলমান ঘটনা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণে এবার চলমান দিনের কথাই বলতে চাই। আজ বিশ্ব পর্যটন দিবস। এই বিশ্ব পর্যটন দিবসের সার্বিক সফলতা কামনায় এবার জানিয়ে যাই আজকের উত্তরণের সূচি পরিচিতি। আজ শুক্রবার, তাই আজও আবার শোনাব বিশ্ববিচিত্রা, কবিতা আবৃত্তি, এ সময়ের সিনেমা, গ্রন্থ থেকে পাঠ, জীবন ও প্রকৃতি এবং নির্বাচিত একটি গান। সূচিকথার সূত্র ধরে এবার যাব পরিবেশনায়। প্রথমেই সবার মনোযোগ আকর্ষণ করছি বিচিত্র এবং বিস্ময়কর খবরের আয়োজন বিশ্ববিচিত্রায়। প্রিয় বন্ধুরা, আমাদের মানুষের ভেতরেও আছেন এমন বিস্ময়কর কিছু মানুষ, যারা তাদের অদ্ভুত কিছু কর্মকাণ্ডের মাধ্যমে খবরের শিরোনাম হয়ে ওঠেন। টাইটানিক জাহাজের কথা আমরা জানি। পৃথিবী বিখ্যাত এই টাইটানিক জাহাজটি একসময় মহাসাগরে ডুবে গিয়েছিল, কিন্তু সেখানেও এক বিস্ময়কর ঘটনা ঘটিয়েছিলেন ওই জাহাজেরই একজন যাত্রী। নাম ছিল তার গোগেন হেইস। তিনি ছিলেন একজন কোটিপতি ব্যবসায়ী, যিনি মৃত্যু নিশ্চিত জেনেই টাইটানিক জাহাজটি যখন ডুবতে বসেছে তখন তিনি লাইফ বোটে আর ওঠেননি, বরং দামি সন্ধ্যা পোশাকে সেজে প্রকৃত ভদ্রলোকের মতোই গোগেন হেইস নিশ্চিত মৃত্যুবরণ করতে প্রস্তুত হয়েছিলেন। আমাদের এই মহাবিশ্ব যেন মহাবিস্ময়ের এক গল্প, যে গল্পের কথা হয়তো আমাদের অনেকেরই অজানা। মহাকাশ বিজ্ঞানীরা এইসব গল্পের আবিষ্কারক। যেমন আমাদের ছায়াপথ আছে, এবং এই ছায়াপথে নক্ষত্রও আছে। বিজ্ঞানীরা এই ছায়াপথের একটি নক্ষত্রের নাম দিয়েছেন এপসিলন অরিগো। এটি এমন একটি বিশাল আকৃতির নক্ষত্র। প্রশ্ন হচ্ছে, কত বড়? উত্তর শুনলেই চোখ কপালে উঠতে বাধ্য। বিশাল আকৃতির এই নক্ষত্রটি সূর্যের চেয়ে 270 কোটি গুণ বড়। এমন এক বিস্ময়কর নক্ষত্রের কথা শুনিয়েই শেষ করছি আজকের বিশ্ববিচিত্রা। প্রিয় শ্রোতা, শুনছিলেন বিশ্ববিচিত্রা। এবার কবিতা আবৃত্তি শোনাবার আগে একজন বিখ্যাত কবির কথাই শোনাতে চাই, আর তিনি হলেন কামিনী রায়।
বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে জগত্তারিণী স্বর্ণপদক প্রদান করে। কর্মজীবনে তিনি কলকাতার বেথুন কলেজে অধ্যাপনাও করেছেন। সুখ এবং পাছে লোকে কিছু বলে কবি কামিনী রায়ের লেখা বিখ্যাত দুটি কবিতা। একসময় বঙ্গীয় সাহিত্য পরিষদের সহসভানেত্রীও ছিলেন তিনি। কবি কামিনী রায়ের বিখ্যাত কাব্যগ্রন্থ হল আলো ও ছায়া, নির্মাল্য, গুঞ্জন, মাল্য ও নির্মাল্য এবং পৌরাণিকী। 1933 সালের আজকের এই দিনে অর্থাৎ 27শে সেপ্টেম্বর কবি কামিনী রায় মৃত্যুবরণ করেন। এখন শোনাব উত্তরণের নির্ধারিত আয়োজন কবিতা আবৃত্তি। আজ আমরা শুনব কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা মানুষ। আবৃত্তি করে শোনাবেন পারভেজ মুরাদ। গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে, পূজার সময় হল। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভোজনালয়। দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ। ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাই নিত 7 দিন। সহসা বন্ধ হল মন্দির, ভুকারি ফিরিয়া চলে। তিমির রাত্রি, পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভুখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনি আছিল, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে। মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন। বলে, বাবা আমি ভুখা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখি ল্যাঠা। ভুখা আছো মরো, গো ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা। ভুখারি কহিল, না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু। আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই, মানুষের দাবি। মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস, গজনী মাবুদ, কোথায় কালা পাহাড়? ভেঙে ফেল ওই ভোজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা। সব দ্বারের খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভোজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। মানুষের ঘৃণা করি, ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি। ও মুখ হইতে কিতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে। যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে। পুজিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো। মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনিনি মানুষ কোনো। প্রিয় শ্রোতা, আবৃত্তি শুনছিলাম আরমান পারভেজ মুরাদের কণ্ঠে। উত্তরণের এবারের আয়োজনে শোনাব সিনেমার কথা। যে সিনেমার কথা সিনেমা ভক্ত সবারই ভালো লাগবে,
এ বিশ্বাস আমাদের আছে। এ পর্বে সিনেমার ভালো মন্দকে বিশ্লেষণও করা হয়ে থাকে, যা শুনলে অনেক ক্ষেত্রে অনেক কথাই আমাদের জানা হয়ে যাবে। উত্তরণের এ সময়ের সিনেমা পর্বটি আজও গ্রন্থনা করেছেন সৈয়দ নাজমুস সাকিব। পরিবেশনায় আছেন জায়েদ জুলফিকার। এ সময়ের সিনেমার আজকের পর্বে কথা বলবো সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মালায়ালাম সিনেমা ভাজা, বায়োপিক অফ এ বিলিয়ন বয়েজ নিয়ে। লুজারদের নিয়ে সিনেমা ভারতীয় অঞ্চলে কম হয়নি, তবে এই মালায়ালি সিনেমা ভাজা সেই জায়গাটাকে খুবই গ্রাউন্ডেড রেখে উপস্থাপন করেছে। লুজার উইনার সেরকম কোনো ট্যাগেই এই সিনেমা জড়াতে চায়নি, বরং জীবনে কিছু হতেই হবে বা অর্জন করতে হবে সেরকম চিন্তায় না গিয়ে কৈশোর তারুণ্য এসব উদযাপন করতে চাওয়া চার মধ্যবিত্ত সন্তানদের নিয়ে এই সিনেমা। ভাজার সবচেয়ে চমৎকার দিক হলো এর লেখনী বা রাইটিং। অবশ্য লেখক বিপিন দাস আগেও নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন জায়া 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 হায়, গুরুভায়ুর আম্বালা নারিয়াল নামের সিনেমাগুলির লেখনের মাধ্যমে। এই ধরনের সিনেমার ক্যাম্পাস ক্লিশেতেও খুব একটা যাননি বিপিন দাস। গল্পের মূল চার ছেলে চরিত্রদের সাথে তাদের বাবা মাদের আকাঙ্ক্ষাকে চেনা বাস্তবতার নানা পিঠ হিসেবে সামনে আনা হয়। বাবা মার চাওয়া, সন্তানের চাওয়া, সমাজের চাওয়া, সবকিছুর এই মিশ্র জালে এরা বেড়ে উঠতে থাকে। এই সিনেমা তাদেরকে শেষে বিজয়ীও দেখায় না, এটাও এই সিনেমার অন্যতম সুন্দর একটা দিক। যারা জীবনে কিছুই পায়নি, এই সিনেমা তাদের কথাই বলে। সিনেমার শেষ ভাগে যেই ড্রামাটিক পয়েন্ট তৈরি হয় সেটা এই ধরনের সিনেমায় সাধারণত মাঝ থেকে শুরু হয়, পরে সেইখান থেকে চরিত্রদের নায়কোচিত বা বিজয়ী জার্নি শুরু হয়। কিন্তু এই সিনেমা সেসব কিছুই করেনি। পরিচালক এখানে চেষ্টা করেছেন যতটুকু গ্রাউন্ডেড রাখা যায়, ছোট সীমানায় রাখা যায়। শেষটাও অপ্রত্যাশিত এবং পরিহাসযোগ্য হাস্যরসের উপাদানই রেখেছেন পরিচালক। বিপিন দাস 3 ইডিয়টস, গুল্লাক সবকিছুকেই এই গল্পের আধারে রেখে কিছু নতুন বিট আর সাবভার্সন পয়েন্ট এনেছেন। বেশ কিছু না, কিন্তু যতটুকু আছে তা ভালো লেখনীর। কাস্টিংও সতেজ, সেটিং এবং গোটা চিত্রায়নটায় খাঁটি মালায়ালি গন্ধ রাখবার চেষ্টাটা ভালোভাবেই দৃষ্টিগোচর হয়। সিনেমার নাম আর ট্যাগলাইন যেন প্রমিস করেছে সেটা রেখেছেন দর্শকের কাছে। সিনেমার শেষে সিকুয়েলের ধারণা দেওয়া হয়েছে, দেখার আগ্রহ থাকবে, সেটাও যদি ঠিকঠাক নির্মিত হয়। শুনছিলেন এই সময়ের সিনেমার কথা। এবারে গ্রন্থ থেকে পাঠ। এ পর্বটিতে আমরা সুসাহিত্যিক যারা, তাদের লেখা থেকেই শুনিয়ে থাকি, যে লেখা থেকে অনেক কিছুই আমাদের জানাশোনা এবং শেখারও আছে। এ যেন ভালোর সঙ্গেই থাকা। গ্রন্থ থেকে পাঠ পর্বে আজও আমরা শুনব বনফুলের গল্প সমগ্র থেকে নির্বাচিত গল্প। আজ আমরা শুনব আমলা নামের গল্পটি। পাঠে আছেন শফিকুল ইসলাম বাহার ও সুরাইয়া সুলতানা মনিরা। অমলাকে আজ দেখতে আসবে। পাত্রের নাম অরুণ। নাম শুনেই অমলার বুকটিতে যেন অরুণ আভা ছড়িয়ে গেল। কল্পনায় সে কত ছবিই না আঁকলে। সুন্দর, সুশ্রী, যুবা, বলিষ্ঠ, মাথায় টেরি, গায়ে পাঞ্জাবি, সুন্দর সুপুরুষ। অরুণের ভাই বরুণ তাকে দেখতে এলো। সে তাকে আড়াল থেকে দেখে ভাবলে, আমার ঠাকুরপো। মেয়ে দেখা হয়ে গেল, মেয়ে পছন্দ হয়েছে। এ কথা শুনে অমলার আর আনন্দের সীমা নেই। সে রাত্রে স্বপ্নই দেখলে, বিয়ে কিন্তু হলো না, দরে বনল না। আবার কিছুদিন পরে অমলাকে দেখতে এলো। এবার পাত্র স্বয়ং, নাম হেমচন্দ্র। এবার অমলা লুকিয়ে আড়াল থেকে দেখলে। বেশ শান্ত সুন্দর চেহারা, ধপধপে রং, কোকড়া চুল, সোনার চশমা, দিব্যি দেখতে। আবার অমলার মন ধীরে ধীরে এই নবীন আগন্তুকের দিকে এগিয়ে গেল। ভাবলে, কত কি ভাবলে। এবার দরে বনল, কিন্তু মেয়ে পছন্দ হলো না। অবশেষে মেয়েও পছন্দ হলো, দরেও বনল। বিয়েও হলো। পাত্র বিশ্বেশ্বর বাবু, মোটা কালো গোলগাল হৃষ্টপুষ্ট ভদ্রলোক, বিয়ে পাশ, সদাগরি অফিসে চাকরি করেন। অমলার সঙ্গে যখন তার শুভ দৃষ্টি হলো, তখন কি জানি কেমন একটা মায়ায় অমলার সারা বুক ভরে গেল। এই শান্তশিষ্ট নিরীহ স্বামী পেয়ে
অমলা মুগ্ধ হল। অমলা সুখেই আছে। আমাদের জীবন চায় বিনোদন, কারণ এই জীবনেরও আছে মন। তাই তো আজও আবার জীবনকে নিয়ে যাব প্রকৃতির কাছে, যেখানে জীবনের ভালো লাগাগুলো লুকিয়ে আছে। তাহলে শোনা যাক জীবন ও প্রকৃতি পর্বে। প্রতিবেদন লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, আর উপস্থাপনায় আছেন কানিস কুলসুম। বটবৃক্ষই বটে। সম্ভবত এমন বটবৃক্ষ দেখেই জ্ঞানীজনরা বটগাছকে আশ্রয়ের, নিরাপত্তার প্রতীক বলে অভিহিত করেছিলেন। ছায়াদানকারী মায়াভরা বটগাছের অলস সৌন্দর্য যুগ যুগ ধরে মানুষকে প্রশান্ত করেছে, উদ্বেলিত করেছে। এমন বিশাল বিপুল এক বটগাছ আনন্দের উপলক্ষ হয়ে দাঁড়িয়ে রয়েছে এই বাংলার কোনো এক প্রান্তিক জনপদে। সুপ্রিয় শ্রোতা, প্রকৃতি ও জীবন পর্বে আজ আপনাদেরকে নিয়ে যাব এই উপমহাদেশের সর্ববৃহৎ বটবৃক্ষের কাছে। বটবৃক্ষ বলতে যা বোঝায়, আক্ষরিক অর্থেই এটি সেরকম একটি বটগাছ। মল্লিকপুরের বটগাছ নামে পরিচিত এই বটবৃক্ষটি ঝিনাইদহের কালীগঞ্জ থানার বেথুলি গ্রামে অবস্থিত। জায়গাটি মল্লিকপুর বা মল্লিক বাজার নামেও পরিচিত। কেউ কেউ আবার বলেন সুইতলা। নাম যাই হোক, মল্লিকপুরের বটগাছ আজ একটি জীবন্ত কিংবদন্তি। কারো কারো মতে 500 বছরের পুরনো বটগাছ নিয়ে রয়েছে নানা রূপকথা। সেসবে না গিয়ে প্রিয় শ্রোতা, চলুন উদ্ধার করি এই বটবৃক্ষের আসল সৌন্দর্য। গাছ মানে প্রকৃতি, গাছ মানে সবুজের অভয়ারণ্য। কিন্তু একটি গাছে যে সবুজের এমন সাম্রাজ্য তৈরি করতে পারে, মল্লিকপুরের বটগাছ না দেখলে বোঝা যায় না। 2 একরেরও বেশি জায়গা নিয়ে বটবৃক্ষটির অবস্থান। এর উচ্চতা প্রায় 300 ফুট। মল্লিকপুরের বটগাছটি মূলত 45টি ভিন্ন ভিন্ন বটগাছের সমষ্টি। একটি একক গাছ হতেই যাদের উৎপত্তি। সৌন্দর্যের ঘোমটা উন্মোচনের আগে বলে নেই মল্লিকপুরের বটগাছে পৌঁছানোর উপায়। রাজধানী ঢাকা থেকে ঝিনাইদহ যাওয়ার আছে নানা উপায়। সুবিধাজনক যাত্রার জন্য বেছে নিতে পারেন ট্রেনকে। কমলাপুর স্টেশন থেকে উঠে বসবেন তিস্তা এক্সপ্রেসে। যশোর হয়ে খুলনা যায় ট্রেনটি। পথে নেমে পড়তে হবে ঝিনাইদহের কোটচাঁদপুর স্টেশনে। থানা সদর কালীগঞ্জ বাজারে পৌঁছে পেয়ে যাবেন ভ্যান, ইজি বাইক বা সিএনজি অটোরিকশা। কাছে যেতেই চোখে পড়বে সুন্দর দৃষ্টিনন্দন একটি প্রবেশদ্বার। গেটের গায়ে লেখা স্মারক বটবৃক্ষ। এবার তবে প্রবেশ করুন বটবৃক্ষের সাম্রাজ্যে। এমন সাজানো গোছানো ছায়া সুনিবিড় শীতল জনপদে আগে কখনো আসেননি। একটি বটগাছ, অথচ শাখা প্রশাখা ছড়িয়ে যেন পরিণত হয়েছে বট অরণ্যে। এ যেন বটের এক বন, ভালো লাগার শিহরণের এক অকৃত্রিম মায়াকাব্য। বটগাছ এমনিতেই আশ্রয়ের প্রতীক, নিরাপত্তার প্রতীক। কিন্তু এই মল্লিকপুরের বটগাছ যেন আরও অনেক বেশি কিছু। এ এক অশেষ মুগ্ধতার বয়ান, দেহ মনকে সুবাসিত সতেজ করে দেওয়ার অব্যর্থ আয়োজন। এদিক সেদিক ঘোরাঘুরি করতে পারবেন, যেদিকে তাকাবেন শুধুই বটগাছ। দেখা মিলবে বেশ কয়েক প্রজাতির পাখিরও। পাখির গান শুনতে শুনতেই বটগাছের আরও সান্নিধ্যে চলে আসতে পারেন। গাছের কোনো কোনো অংশ যেন সিঁড়ি হয়ে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে। চাইলে খানিকটা উঠে দেখতে পারেন গাছের কোনো ক্ষতি না করে। পুরো চত্বর জুড়েই বিশ্রামের জন্য বেশ কিছু বেঞ্চ বসানো হয়েছে। ভেতরেই রয়েছে চায়ের দোকানসহ আরও কিছু খাবারের ব্যবস্থাপনা। মল্লিকপুরের বটগাছকে কেন্দ্র করে ইতিমধ্যেই গড়ে তোলা হয়েছে পর্যটন কেন্দ্র। দর্শনার্থীদের জন্য নির্মাণ করা হয়েছে রেস্ট হাউস। বটগাছের ভালো লাগায় মুগ্ধ হয়ে আরও সময় নিয়ে দেখতে চাইলে থেকে যেতে পারেন রেস্ট হাউসে। বটগাছও প্রবীণ, তবু নিজেকে প্রসারিত করে কেমন আনন্দে বেঁচে আছে। নিজের বিশালতা দিয়ে কত মানুষের দুঃখ কষ্টকে আড়াল করে রাখছে। এই শিক্ষাই বটগাছের শিক্ষা। তাই বটগাছের কাছে যান, জীবনের পাঠ নিন। বিশুদ্ধ স্নিগ্ধ বাতাসে শরীর ভালো হবে, আর তার সৌন্দর্যে আবাহনে মন হয়ে উঠবে আন্দোলিত। নবপ্রাণে সৃষ্টি করবে বেঁচে থাকার অফুরান অনুপ্রেরণা। ছিলাম জীবন ও প্রকৃতি পর্বে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, একটি ঘোষণা।
সরকার নিষিদ্ধ পলিথিন অর্থাৎ পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধের কার্যক্রম কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে আগামী 1 অক্টোবর 2024 হতে সমগ্র দেশব্যাপী অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ঘোষণাটি শুনলেন। প্রিয় শ্রোতা, এবারে সবাইকে নিয়ে যাব নির্বাচিত গানের আয়োজনে। আজ এতে আমরা শুনব কালজয়ী একটি আধুনিক গান। গানটির রচয়িতা নজরুল ইসলাম বাবু, সুর করেছেন শেখ সাদি খান এবং শিল্পী হলেন বেবি নাজনীন। ছিল স্বপ্নের রাত, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, স্মৃতির আকাশে যেন বহুদিন পর মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমা চাঁদ, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত।
শুনছিলাম চমৎকার একটি গান, এবং এই গানের সাথেই সময় বলছে যেতে হবে, তবে যেতে যেতে ডেঙ্গু জ্বর প্রসঙ্গে গুরুত্বপূর্ণ কথাগুলো বলে যেতে চাই। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশেপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচের ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। বাড়িঘর সব সময় পরিষ্কার রাখুন। বাড়ির কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখুন। প্রতিদিন সকালে ও বিকেলে দরজা জানালার পর্দার আড়ালে জমে থাকা ধুলোবালি পরিষ্কার করে এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড়, ছাতা ইত্যাদি সব সময় পরিষ্কার রাখুন। বন্ধুরা, জ্বর হলেই আতঙ্কিত হবেন না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে রেখে চিকিৎসার ব্যবস্থা নিন। জ্বর বেশি হলে বারবার মাথায় পানি দিন এবং ভেজানো তোয়ালে দিয়ে সারা গা মুছে দিন। হ্যাঁ, আর অবশ্যই আমাদের সচেতন হতে হবে। জ্বর হওয়া মাত্রই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং সেই অনুযায়ী চলাফেরা আবশ্যক। তাহলে আমাদের জীবন থাকবে ডেঙ্গু জ্বর মুক্ত। এবার একেবারে শেষ কথাগুলোই বলে যাই। আজকের উত্তরণ গ্রন্থনা করেছেন শফিকুল ইসলাম বাহার। উপস্থাপনে ছিলাম আমি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ এবং আমি সেলিনা আক্তার শেলি। আমাদের সাথে প্রকৌশল সহযোগিতা দিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম, সম্পাদনা সহযোগিতায় মাহমুদ রেজা, প্রযোজনা সহযোগী ছিলেন মোহাম্মদ আবুল কালাম, নির্দেশনা দিলেন প্রেম গোপাল হালদার, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ মনির হোসেন এবং উত্তরণ প্রযোজনা করেছেন ইশরাত শারমিন। প্রিয় শ্রোতা, সবার জন্য শুভ কামনা। সবাইকে জানাই বিদায়ী শুভেচ্ছা। শুভরাত্রি।